আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন কিসের হা কিসের না, ভোট দিতেই যাব না। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, দখলদার গভর্নমেন্ট, ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট, এরা 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে, তথাকথিত ইলেকশন হবে কি না, আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভণ্ডুল হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। তো সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন, বন্ধু বান্ধব, অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ, বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন, বাংলাদেশকে বাঁচাইতে হইলে না ভোট দিতে হবে, মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে, আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান। এইসব হচ্ছে ফাউল কথা আপনাদের। আরে যে ভোট আমরা মানি না, সেই ভোটে কি না হইলো কি হা হইলো সেটা তো দরকার নেই। আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার, আমরা যারা আওয়ামী লীগ করি। কারণ আমরাও সারা পৃথিবীতে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের যে নির্বাচন হয় সেখানে মানুষের উপস্থিতি হয় না। তো সেই জায়গায় আপনারা না ভোট দেন, না ভোট দেন, কেন আমরা না ভোট দিতে বলবো, বা কেনই আমরা হা ভোট দিতেও মানা করব? আমরা তো বলবো যে ভাই ভোট কেন্দ্রেই যাবেন না। কারণ ভোট কেন্দ্রে গেলে ওইখানে গোলাগুলি হবে, গোলাগুলি হলে হয়তো আপনার জামাই মারা যেতে পারে, আপনার ভাই মারা যেতে পারে, আপনার স্বামী মারা যেতে পারে, আপনার ছেলে মারা যেতে পারে, সুতরাং ভোট কেন্দ্রেই যাবেন না। এমনও আছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটের মিছিলে যাবেন, ওখানে গোলাগুলি হবে, আপনারা 2-4 জন মারা যাবেন। হয়তো আমার ভাই, আমার বোন, আমার মা, আমার খালা, আমার দাদি, আত্মীয় স্বজন মারা যেতে পারে। সুতরাং আপনারা না মিছিলে যাবেন, না ভোট কেন্দ্রে যাবেন, কেউ কোথাও যাবেন না। যে 12 তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে, যদি ভোট হয়, তাহলে আপনারা সকলে ঘরে থাকেন, ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না। আর আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছেন, আমার ভাই বন্ধু যারা আছেন, বোনরা যারা আছেন, আপনাদের একটা কাজ করেন, আপনারা নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না, এবং নিজেরা যে যাবেন না, এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না, এটা গণতন্ত্রের বিরোধী, এই জিনিসটা মানুষের বুঝাইতে হবে। এবার সেই ভোটে কেউ বেহেশতের টিকিট দেও, কেউ লঙ্কা কাণ্ড করুক, তাতে কোনো সমস্যা নেই, আমরা ভোট কেন্দ্রেই যাব না, কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নাই। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেসার করতেছে। এই যে আজকে ডাক্তার ইনুচ্চা, সে যে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই, রিকনসিলিয়েশন চিন্তা করতে, আর ওরা ক্ষমা চাইলে এই বেটা তুই কে, তোর কাছে আমি ক্ষমা চাইবো কেন, তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কেন, বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে, আওয়ামী লীগের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাইবি, উল্লঙ্গ হইয়া রাস্তা রাস্তায় দৌড়াবি তুই। তোদের কাজ হয়েছে এইটা, তোদের কাছে কেন আওয়ামী লীগ চাইবে? আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, সাথে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। তুই ইন্ট্রিপ, তুই হারামজাদা, তুই দখলদার, ইনুচ্চা, চোর, লুচ্চা, বাটপার, তুই তুই কিসের? তো আমার ভাই বোন যারা আছেন, যারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে, না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন, বা আপনারা ওই যে হ্যাঁ ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ ভোট না ভোট, 12 তারিখের ভোট, এগুলো নিয়ে কথা বলেন না। একটাই কথা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, এইটা বলেন, যে আমরা কেউ ভোট দিতে যাব না, এইভাবে বলেন। এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন, এইসব কথাগুলো বলেন। কেন আমরা অমুক অমুকটা করেন তমুকটা করেন, এগুলো তো আমাদের বলার দরকার নেই, এগুলো আমাদের বলার দরকার নেই, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আমি বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি, ওনারাও পোস্টার বানাইতেছেন, কি মহিলারা বাসায় থাকতে চাইলে, ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন। কেন রে বাবা? আপনি তো বলে আওয়ামী লীগ, সারা জীবন আওয়ামী লীগ করেছে, আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন, নাতে ভোট দিলে দেশ বাঁচবে কেন? আপনারা এগুলো বলবেন কেন? হ্যাঁ না ভোটে যাবেন কেন? এই ভোটের কথা বলবেন, একটাই বলতে পারেন যে 12 তারিখের ভোট আমরা মানি না। এখন দেখেন, আমরা ভোট বয়কটও করব না, আমরা বয়কট করিনি তো, আমরা বয়কট করিনি,
টেকনিক, সবকিছুই টেকনিক। আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ কি ভোট বয়কট করছে? না, আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও না, আমরা এটা মানি না, আমরা তো বর্জন করি না। ভোট তো আওয়ামী লীগ বর্জন করে না কখনো। আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে, সব সময় ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ভোট করতে পিছপা হয়নি। আওয়ামী লীগ এইবারও ভোট করতে ওনারা, আওয়ামী লীগ পিছপা না, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিতেছেন না। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, ব্যালেটে নৌকার প্রতীক পর্যন্ত উঠে দিয়া আপনারা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করতেছেন। তাহলে সেই নির্বাচনকে আমরা অবৈধ বলবো, সেই নির্বাচন আমরা মানি না, সেই নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। এবং সেই ভোটে ব্যালট পেপারের কোথায় কার সিল আছে, কোথায় কার সিল নাই, কে কে গ্রুপিং করলো, কে কে দল ভাঙাইয়া ফেললো, কে হাতে দিবে, কে নাতে দিবে, হাতে দিলে কি বরবাদি হবেন, নাতে দিলে কি সুবিধা হবেন, এগুলো আমরা বলতে যাবো না। আমরা একটা কথা আমাদের, যে আমরা অবৈধ নির্বাচন মানি না, ভোট কেন্দ্রে কেউ যাব না। এইভাবে করে আমরা সারা বাংলাদেশে একটা রব তুলতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যাব না। তার মানে আমাদের চেষ্টা করতে হবে ভোট কেন্দ্রে যাতে কোনো লোক না যায়। আপনার 1996 সালে 15 ফেব্রুয়ারি ইলেকশনের কথা মনে আছে? ইলেকশনের আগের দিন রাতে কি হয়েছে? 2 দিন আগ থেকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র গায়েব হয়ে গেছে একরকম। কোনোটাতে পাবলিক যায় আগুন জ্বালায় দিছে, ব্যালট পেপার তুলে নিয়ে গেছে, রাতের বেলা সব মায়েরা ধরে তছনছ করে ফেলাইছে। মানুষ যায় না ওখানে। বিএনপি হাজার চেষ্টা করেও মানুষ নিতে পারেনি। সুতরাং এইবারও তো আমাদের সেটাই করতে হবে, যে আমরা যাব না, আমরা এইসব ভোট মানি না, আমরা আওয়ামী লীগ, আমরা যাব না, আমাদের যারা সমর্থন করে আমরা কেউ যাব না। পাবলিক, এরপরে পাবলিক যদি যাইয়া ভোটের আগের দিন যদি ভোট কেন্দ্র উড়াইয়া দেয়, ভোট কেন্দ্র তুলে লইয়া যায়, এটা পাবলিকের ব্যাপার, জনসাধারণের ব্যাপার। যে জনসাধারণ হয়তো এই ভোট মানবে না, তারা হয়তো ইয়ে করতে পারে। জনসাধারণ হয়তো ভোটের আগের দিন রাতে বিভিন্ন কিছু ঘটতে পারে। ভোটের দিন সকালে হয়তো দল বাইধা জনসাধারণ নাইমা নিজেদের ঘর বাড়ি বন্ধ করে না, আমরা ভোটে কেউ যাব না, এ রাস্তা ব্যারিকেড দিয়ে দিতে পারে জনগণ, যে ভাই কেউ ভোট কেন্দ্রে যায় না, এই অবৈধ ভোট, এইটাতে ভোটে ভোট দিবে কেন, এগুলো হইতে পারে। সুতরাং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আমাদের একটাই স্লোগান, যাহা না আমাদের ব্যাপার না, আমরা সরাসরি আওয়ামী লীগ বিহীন কোনো অবৈধ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশগ্রহণ করবে না। এবং জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দেওয়া দরকার, যে কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না। যদি আপনারা ভালো থাকতে চান, দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। দেশ বাঁচাতে হলে ইনক্লুসিভ ইলেকশন দরকার। দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার। কাউকে বাইরে রেখে অন্য কাউরে দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না, কেউ সেই ইলেকশনে ভোট দিতেও যাবে না। এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র। জয় বাংলা, জয় বঙ্গ। তবে আমরা আগেই বলেছি এবং এখনো বলতেছি যে 12 তারিখ রাত, মানে 11 তারিখ রাত 11টা 59 সেকেন্ড 59 মিনিট পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হচ্ছে না। আর যেটা বললেন ইনক্লুসিভ, এই কেন বলছি নির্বাচন হবে না, এবং এই ইংল্যান্ড বা আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য যারা বিদেশি পর্যবেক্ষক বা যারা বিশ্ব শাসন করে, তাদের যে প্রেশার যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, ডক্টর ইউনূস সেটাও দিবে না। আপনি একটা ভালো কথা বলেছেন, এমন হতে পারে সে পালিয়ে যাবে আগেই, হতে পারে এটা। কারণ যদি কোনো কারণে ইনক্লুসিভ নির্বাচন হয়, আর সেই নির্বাচনে তো তার যে তিনি যাদের উপর ভরসা করে এই মুহূর্তে আছেন, তারা কেউ ক্ষমতায় যেতে পারবে না। আমার আগে ধারণা ছিল যে এখন যদি নির্বাচন হয়, বা 1 মাস আগেও যদি নির্বাচন হতো, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। কিন্তু আমি নিশ্চিত যে এখন যদি নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকে বা নৌকা মার্কা থাকে, এমনকি নৌকা মার্কার লোকদের যদি স্বতন্ত্র নির্বাচন করতে দেয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের লোকগুলো জিতে যাবে। আর যদি নৌকা মার্কার ইলেকশন করার সুযোগ থাকে, তাহলে অনেকেরই জামানত থাকবে না। সুতরাং আপনি যেটা বললেন, তিনি ইলেকশন দিতে সাহস পাবেন না ইনক্লুসিভ, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আবার যেহেতু তারা চাপ দিয়েছে, এখন এটা না মানলেও নয়, তাকে মানতে হবে। সুতরাং এই চাপে পরে সে পালিয়ে যেতেই পারে। তবে পালিয়ে গেলে তিনি ভালো, না গেলে আরো ভালো, কারণ জনগণ তৈরি হয়ে আছে। ডক্টর ইউনূস এবং তার চেলাপেলা, তার সাঙ্গপাঙ্গদের পেটে পাড়া দিয়ে কখন ভুঁড়িটা বাইর করবে, বা আরো যদি একেবারে একটু নিম্ন ভাষায় নিয়ে যে গু বের করে ফেলবে, সে আশায় বসে আছে। আপনি তাদের থাকতে বলেন, দোয়া করেন তারা যেন থাকে। আমিও দোয়া করি, ওই যে জামাতের নেতা বলছে না, যে দোয়া করি
যে ভারত যেন আক্রমণ করে, আমিও দোয়া করি এরা যেন থাকে, আমিও দোয়া করতেছি জনগণের পক্ষে এরা যেন থেকে যায়, তাহলে খেলাটা জমবে। তবে পালিয়ে যেতে পারে, কারণ তারা কি কি কাজ করেছে, কি কি আকাশ করে, কাজ তো তারা কোনোটাই করে নাই। একটা কাজই শুধু তারা করেছে এই 17 মাসে পেলাম, সেটা হলো যে পুরুষদেরকে দ্বিতীয় বিবাহ করতে আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এছাড়া আর কোনো কাজ তারা করেছে বলে আমার জানা নাই, এমনকি বাংলাদেশের জনগণ জানে তারা কিছু করে নাই, এই একটা কাজই করেছে। তবে এই কাজ করার জন্য মাশাআল্লাহ নারীরা যদি ইউনূসকে পায় তার পাছার চামড়া তুলে ফেলতে পারে, কোনো সন্দেহ নাই। কারণ এমনকি তারা কারা তুলবে চামড়া জানেন? যারা তার পক্ষে আন্দোলন করছে তারাই, ওই যারার খালা, যারার মায়ে, তারপরে কি আরো কি আমার ভাবির কন্যারা আছে, তাদের নাম তোর মনে তাবাসসুম ফাবাসসুম কাবাসসুম, ওদের মা খালারা ইউনূসের পাছার চামড়া তুলে নিবে। এমনকি আমার ধারণা যে তাবাসসুম যারাদের ভাত বন্ধ হয়ে যাবে বাড়িতে, ডক্টর ইউনূস যে কাজটা মাশাআল্লাহ করেছে। এখন ব্লাউজ ছাড়া তো দূরের কথা, এখন তারা এক স্বামী নিয়ে আর থাকতে পারবে না, একা আর স্বামী নিয়ে। ইউনূস তাদের এমন উপকারী করেছে যে ইউনূস তাদের আর তাদের মা খালা এমনকি তাদেরও এক স্বামী নিয়ে আর সংসার করতে দিবে না, যাতে সতীন আসতে পারে সেই ব্যবস্থাটা মাশাআল্লাহ ইউনূসের কাজ করার মধ্যে এটাই করেছে। সুতরাং এখন বুঝতেই পারতেছেন যে ইউনূসের পরিণতি কি হবে। তিনি এক ফুট রাস্তা তৈরি করেন নাই, 1 ফুট রেল লাইন তৈরি করেন নাই, মানে রেলপথ তৈরি করেন নাই, এক 1 ফুট স্থলপথ বাড়ান নাই, তিনি 1 ইঞ্চি কোনো কালভার্ট বানান নাই, কোনো কাজই তিনি করেন নাই। বাংলাদেশের রাজনীতিবিদেরা যত লুটেরা হোক, যত বদমাইশ হোক, তারা দেশের কিছু না কিছু কাজ করে। ডক্টর ইউনূস কিছুই করে নাই নিজের কাজ এবং আকাশ ছাড়া, নিজের কাম বাগায় নিছে। একটা হলো আদম ব্যাপারে লাইসেন্স, দ্বিতীয় হইলো 666 কোটি টাকার ট্যাক্স মাফ, এমনকি 29 সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স কিছুই দিতে হবে না। এই বাংলাদেশ তার বাপদাদার সম্পত্তি হয়ে গেছে। পৃথিবীতে আমি কোনোদিন শুনি নাই যে কেউ ক্ষমতায় এসে তার ব্যবসাকে 5 বছরের অগ্রিম খাজনা মাফ করে, এরকম আমি কোনোদিন শুনি নাই। ডক্টর ইউনূস আমাদের নতুন অর্থনীতি শিখিয়ে গেলেন, বাংলাদেশের মানুষ নয়া সাফল্য পেয়েছে। আগামীতে যদি আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি, মন্ত্রীরা যদি তাদের ব্যবসা এরকম করে নেয়, তখন ইউনূস কি বলবে আমি এটা বুঝতে পারতাছি না। পুঁজিবাদ খারাপ, আর বাংলাদেশের মতো দেশগুলো পুঁজিবাদ তো জঘন্য খারাপ, এবং তার মধ্যে ইউনূসের পুঁজিবাদ হলো আরো খারাপ। সেটা হলো যেই ক্ষমতা, এখন আমার মনে হচ্ছে যে যদি ক্ষমতায় যেতে পারতাম তাহলে তো মোটামুটি 5 বছরের জন্য খাজনা ট্যাক্স, এমনকি দ্বিতীয় বিবাহের অনুমতিও পেয়ে গেলাম। কত আসলে ইউনূস সরকার খুব ভালো সরকার, আপনারা যাই বলেন। আসলে কিন্তু জিয়া ভাই যাই বলেন, আমরা যত যাই বলি, ইউনূস সরকার কিন্তু পুরুষের জন্য খুব ভালো সরকার, লুটেরাদের জন্য ভালো সরকার। ক্ষমতায় গেলে ট্যাক্স দিতে হবে না, আমরা নতুন করে শিখলাম। ইউনূসের আমি যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি, ডক্টর ইউনূসের আমরা মরণোত্তর নোবেল প্রাইজ দিব। এখন বলবেন মরণোত্তর কেন? কারণ পাবলিক তো তার পেটে পাড়াতে যখন গুবের করবে সে তার বেঁচে থাকবে না, তাই তার মরণোত্তর তার কবরে গিয়ে আমি একটা নোবেল প্রাইজ দিয়ে আসবো। কারণ আমরা এখন দেখলাম, আমিও চাই ডক্টর ইউনূস আরো ক্ষমতায় থাকুক, কেবল 2 বিয়ের অনুমতি দিছে, পরে যেন 4র্থ বিবাহের অনুমতিও থাকে। তারপরে আমার মনে হয় ইউনূস যদি আরেকটু ঠিক মতো ক্ষমতায় থাকে, দাসী রাখার অনুমতিও দিয়ে যাবেন। সুবহানাল্লাহ না বলে কেউ যাবেন না। মৌলবীদের খুব প্রিয় সরকার এটা। আমিও মোটামুটি পুরুষ হিসেবে তো এই সরকারকে সমর্থন করা উচিত, তাকে একটু দূরে সরে রাখছে না। আমারে বললে তো দোষ না, তো আমি বলবো ডক্টর ইউনূস বলছে আমার কিছু করার আগে আসিফ সারকে ধরতে হবে, আমাকে কিছু করার আগে আমার ভাবির পোলাদের ধরতে হবে, আমাকে কিছু বলার আগে আমার ভাবির কন্যাদের ধরতে হবে, আমাকে কিছু বলার আগে ডক্টর ইউনূসকে এবং জওয়াজার রহমান এদেরকে ধরতে হবে। তারপরে ফরিদ আমি তো ভুলেই গেছি আইনটা কেন বললো। ওই যে ফ্রড মাজারের বিয়ে করতে খুব সমস্যা হয়েছিল। অদ্ভুত ব্যাপার দেখেন, ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন আজকালকার যুগের নারীরা হচ্ছে পুরুষের প্রতিনিধি, তারা হচ্ছে পুরুষের প্রতিনিধি। এই ফরিদ আক্তার, এই যে দেখেন সে এটা পাশ করে দিল। যাক, এখন এইবার যদি ইচ্ছা করে এখন আর ভয় পাইতে হবে না ফ্রড মাজারকে, ঠিক আছে? চিঙ্কু বামদের উস্তাদ, তারপরে ল্যাংটা সুলেমানের গুরু ফ্রড মাজারকে আর চিন্তা করতে হবে না। তিনি চাইলে এখন আর কন্যা বানিয়ে, মৌখিক কন্যা বানিয়ে, গুরু কন্যা বানিয়ে তাকে পেট বানাইতে হবে না। এখন তিনি বইয়ের অনুমতি ছাড়াই তাকে আর বইয়ের ডোরে পালায় যাইতে হবে না, কিডন্যাপ নাটক করতে হবে না। তিনি বইয়ের অনুমতি ছাড়াই এখন বিবাহ, এখন তার বিবাহ হবে না, তো হাঙ্গা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডক্টর ইউনূস এবং তার বই তাকে এই সুযোগ, মহান সুযোগটা করে দিয়েছে। আপনারা দোয়া করতে থাকেন ইউনূস সরকার যেন এরকম থাকে। ভবিষ্যতে বাংলাদেশের নারীরাই দেখবেন এদের ঝাঁটা দিয়ে পিটিয়ে এদের দৌড়াবে, আমাদের আন্দোলন করতে হবে না, যেটা ধ্বংস করেই ছাড়বে। কারণ হইলো বাংলাদেশে যেহেতু এটা ভারতে তৈরি করে দিছিল, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, তাই মুক্তিযুদ্ধকে ধ্বংস করতেছে তারা। তেমনি তারা চিন্তা করছে যে ক্রিকেটার রাইখে কি হবে, ক্রিকেটে তো ডালমিয়া সাহেবের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেটে তো উপরে, তাই এটাকে ধ্বংস তারা করতেই পারে। কারণ হলো যে এই ক্রিকেট খেললে যদি বাই চান্স আবার বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যায়, তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের হৃদয় তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।
সেই জন্য যাতে বাংলাদেশ না থাকতে পারে, বাংলাদেশকে নিয়ে না, আরো যদি নিচে নামে সেটাও যদি ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা তারা করে ফেলেছে। তাদের তো দেশের প্রতি দায়ভার নাই, তাদের না আছে দেশের প্রতি দায়ভার, না আছে সংবিধানের প্রতি দায়ভার, না আছে সমাজের প্রতি দায়ভার, না আছে মানুষের প্রতি কমিটমেন্ট। তারা তো ক্ষমতায় আপনি ভোট দিয়ে আনেন নাই, এনেছেন? আমি ভোট দিয়েছি, দিই নেই, এমনকি আমাদের সমর্থনও না, এটা বিপ্লবী সরকারও না। তাদের যে তথাকথিত বিপ্লবের কথা বলে, সেই বিপ্লবের সরকারও না। তাহলে এরা কারা? এরা হচ্ছে, আপনারা বলেন দালাল, দালাল বললেও একটা সম্মান দেওয়া হয়। দালালি করতে কিন্তু মিনিমাম যোগ্যতা লাগে। দিয়া ভাই যদি আমাকে পাটের দালাল বানান, আপনি যদি আমাকে এই যে কি সরিষা তিল এগুলো আনের দালাল বানান, তাহলে কিন্তু আমার মিনিমাম যোগ্যতা থাকতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে। এরা হচ্ছে গোলাম, এরা হচ্ছে গোলাম ইবনে, ইউনূস হচ্ছে গোলাম, ইউনূসের পার্টিরা হচ্ছে গোলাম ইবনে গোলাম। তো এরা তো আসছে দাসত্ব করতে অন্য একটি দেশের প্রভুর, এমনকি পাকিস্তানের খয়ের খা হিসেবে তারা এখানে আসছে। এরা তো আসবে। বাংলাদেশ যে যত রকম ভাবে খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শুধু ওয়াজটা ছাড়া সবই তারা ধ্বংস করবে। বাংলাদেশের মাদ্রাসা ছাড়া আর ওয়াজ ছাড়া সবই তারা ধ্বংস না করে দেশ থেকে যাবে না। তাদের অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। 14ই জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই সফর বিশেষ সাফল্যমণ্ডিত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তার সেই সফর আগে খবর ছিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে 18.5 লাখ টাকার ভিসা বন্ডের দেশের ক্যাটাগরিতে ফেলেছে। আর খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার। দর্শক, এর আগে 2021 ও 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে বাংলাদেশিদের উপর ভিসা স্যাংশন দিয়েছিল। 2021 সালে র্যাবের 7 কর্মকর্তা আর 2023 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের উপর ভিসা স্যাংশন আরোপের কথা জানানো হয়েছিল। কিন্তু এবার সব বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, খলিলুর রহমানের সফরের পর আবার বাংলাদেশের ঠিক জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে? ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই খবরটি প্রকাশ করে। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বের মোট প্রায় 200টি দেশের মধ্যে 1/3 বেশি দেশ মার্কিন অভিবাসন ব্যবস্থার বাইরে চলে গেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পেক্স এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন জনগণের উদারতাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে এবং যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে কেবল সোমালিয়া, রাশিয়া, ইরান বা আফগানিস্তানের মতো দেশগুলোই নয় বরং ব্রাজিলের মতো দেশের নাগরিকরাও বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছেন, যাদের জন্য আগে ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মেমো অনুসারে কনসুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে চলমান অভিবাসী ভিসার আবেদনগুলো প্রত্যাখ্যান করেন যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনিং এবং ভেটিং প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই স্থগিত আদেশ 2026 সালের 21শে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং পদ্ধতিগত অবস্থান গ্রহণ করেছে। এই নজিরবিহীন নিষেধাজ্ঞার পিছনে প্রধানত 2টি কারণ কাজ করছে। প্রথমত, অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা। মার্কিন প্রশাসনের মতে অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার করছে, যা মার্কিন করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বলা হয়েছে, যেসব দেশে জঙ্গিবাদ বা রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেসব দেশের নাগরিকরা যাতে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্যই এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে।
ফক্স নিউজ এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী এই স্থগিত আদেশের কোন নির্দিষ্ট শেষ সময়সীমা বা এক্সপায়ারেশন ডেট দেওয়া হয়নি। এটি অনির্দিষ্ট কালের জন্য কার্যকর থাকবে যতক্ষণ না মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিটি দেশের জন্য পৃথকভাবে তাদের যাচাই বাছাই পদ্ধতি এবং পাবলিক চার্জ সংক্রান্ত মানদণ্ডগুলো পুনরায় ঠিক না করছে। প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন স্ক্রিনিং পদ্ধতিগুলো আধুনিকায়ন করতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে ধারণা করা হচ্ছে এই স্থগিত আদেশ দীর্ঘায়িত হতে পারে। দর্শক, যে ৭৫টি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে এদের বেশিরভাগই হয় উন্নয়নশীল দেশ অথবা এমন দেশ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তালিকায় এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের মতোই রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতির বিস্তার এবং জঙ্গিবাদের হুমকির সম্মুখীন। মার্কিন প্রোক্লামেশনে উল্লেখ করা হয়েছে যেসব দেশে সরকার নিয়ন্ত্রণ দুর্বল সেসব দেশ থেকে অপরাধীরা জালিয়াতির মাধ্যমে প্রবেশের চেষ্টা করে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তান এই তালিকায় রয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রে দীর্ঘদিনের অস্থিতিশীলতা এবং জঙ্গিবাদের কারণে আগে থেকেই করা করেছিল, কিন্তু পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে মার্কিন প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্দিহান। নাইজিয়ার বেকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এবং মিশরের রাজনৈতিক পালা বদলের পরবর্তী অস্থিরতা দেশ দুটিকে এই তালিকায় ফেলেছে। এই দেশগুলোতে শক্তিশালী নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও মার্কিন প্রশাসন মনে করছে তাদের স্ক্রিনিং প্রক্রিয়া যথেষ্ট নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গত কয়েক বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল অভিযানের কথা সরকার দাবি করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতা মার্কিন কর্মকর্তাদের নজর এড়ায়নি। বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকার সময় দেশের জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে, যা বাংলাদেশের এই তালিকায় থাকার অন্যতম কারণ হতে পারে। দর্শক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গত ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হয়েছিল, কিন্তু সফরের মাত্র ২ দিন পরেই এমন নিষেধাজ্ঞার খবর আসায় সরকারের দাবি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। এমনকি উপদেষ্টা খলিলুর রহমান যখন ভিসা বন্ড থেকে ব্যবসায়ীদের অব্যাহতির অনুরোধ করেছিলেন তখন মার্কিন কর্মকর্তারা তা ইতিবাচকভাবে বিবেচনায় আশ্বাস দিয়েছিলেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু এই সফরের ঠিক পরেই ফক্স নিউজের এই রিপোর্ট ইঙ্গিত দেয় মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত বৈঠকে হয়তো নমনীয় বা সহযোগিতামূলক ভাষ্য ব্যবহার করেছেন, কিন্তু প্রশাসনের সামগ্রিক নীতি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল, যা জানতেনই না খলিলুর রহমান। দর্শক, যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ভিসা কড়াকড়ি বা স্যাংশন আরোপ করেছিল, তবে বর্তমানেটি স্কেল বা মাত্রার দিক থেকে নজিরবিহীন। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এর তৎকালীন ও সাবেক 7 জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি ছিল গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টের অধীনে দেওয়া একটি স্যাংশন। এর ফলে ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং তাদের সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়। এরপর 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এই নীতির অধীনে যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তা সে সরকারি দল হোক, বিরোধী দল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়। 2023 সালের সেপ্টেম্বরে এই নীতির বাস্তবায়ন শুরু করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর, তবে এবার দিল সব বাংলাদেশিদের জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ভূ রাজনৈতিক ও প্রশাসনিক সংকেত। এটি কেবল একটি দেশের সমস্যা নয়, বরং মার্কিন অভিবাসন নীতির একটি বড় ধরনের পরিবর্তনের অংশ হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে সবচেয়ে বড় বাজার এবং রেমিটেন্স উৎসের দেশ থেকে আসা এমন সিদ্ধান্ত উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করেন এবং এর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অভিবাসী ভিসায় সেখানে যান। স্থগিতাদেশের ফলে নতুন করে অভিবাসন বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে। তবে এই ভিসা স্থগিতের পদক্ষেপ ইমিগ্রেন্ট বা
অভিবাসীদের জন্য হলেও বিশেষজ্ঞরা মনে করেন নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্টদের ভিসার ক্ষেত্রেও অনেক প্রভাব পড়বে, কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রেজিস্ট্রেশনের রেট অনেক বেড়েছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটি নতুন জোট, রাজনৈতিক জোট, নির্বাচনী জোটের খবর নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হাজির হব। সেই জোটের খবর আপনারা অলরেডি জেনে গেছেন। চরমোনাই পীর সাহেবের ছেলের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জামাতে ইসলামীর সঙ্গে 11 দলীয় জোটে থাকছে না। সেই 11 দলীয় জোট ভেঙে যাওয়ার খবর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। যদি সবকিছু যা ঘটছিল সেদিকে ঘটে থাকে, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সাথে জামাতের সমঝোতা যদি শেষ বিন্দুটুকু, কফিনের শেষ পেরেক বাকি জামাতের প্রেস কনফারেন্স করার মধ্যে দিয়ে, জামাত প্রেস কনফারেন্স করে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলে পরে আর কোনো হিসাব নিকাশ থাকছে না। সেই ক্ষেত্রে মোটামুটি বিশ্বস্ত সূত্রের খবর এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠের নতুন আলোচনা আলোড়ন, বাংলাদেশ জাতীয় পার্টি, জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির সাথে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী গাঁটছাঁট বাঁধতে যাচ্ছে। এবং এটি যদি হয় তাহলে জামাতের এতদিনের যে স্বপ্ন, জামাতে ইসলামীর এতদিনের যে আগ্রহ, সেটা গুড়েবালি নিঃসন্দেহে অনেকটা এই আলোচনা উঠে আসে। কারণ জামাত আগামী নির্বাচনে যে কোনো ভাবেই হোক দ্বিতীয় পজিশন অর্থাৎ বিরোধী দল ধরে রাখার জন্য মরিয়া, এবং সেই চেষ্টা হিসেবে জামাত ইসলামী কখনো এনসিপি, কখনো গণ অধিকার পরিষদ, কখনো বা এবি পার্টি, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে সরকার নিষিদ্ধ করতে পারেনি এবং বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি। জাতীয় পার্টি 214 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই পক্ষের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে সেটা হলো এই দুই অংশেরই বাংলাদেশের দুটি আলাদা আলাদা অঞ্চলে ভোট ব্যাংক বা তাদের আগ্রহের যে আসনগুলো, সেই আসনগুলো জামাতের সাথে চরমোনাই পীরের যে আসনগুলো নিয়ে বিদ্বেষ তৈরি হয়েছে সেগুলো বেশিরভাগই মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বাংলাদেশের। অন্যদিকে জাতীয় পার্টির আগ্রহের সবচেয়ে বড় আসনগুলো হচ্ছে উত্তরবঙ্গে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জাতীয় পার্টির কোনো কনফ্লিক্ট নেই বললেই চলে। সেক্ষেত্রে এই দুই দলের একটি আগ্রহ তৈরি হয়েছে এবং শুধু তাই নয়, এখানে নাটকীয়ভাবে আরো একটি আলোচনা আছে যে যেখানে জামাতে ইসলামী, বিএনপি, ইভেন দো এনসিপি, যারা আওয়ামী লীগের চরম বিরোধী, তারাও আওয়ামী লীগের ভোট পেতে আগ্রহী। আওয়ামী লীগের ভোট একরকম প্রকাশ্যেই তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ যারা সমর্থন করে, আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দিতেন, তারা যেন বিএনপি, জামাত বা এনসিপি কে ভোট দেয়। সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগের ভোটের ভাগিদার হয়ে উঠতে পারে জাতীয় পার্টি এবং এনসিপির, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন নতুন জোট। অর্থাৎ জাতীয় পার্টি ইসলামী আন্দোলনের যে নির্বাচনী জোট হবে, সেই নির্বাচনী জোটের প্রতি দিল্লি বা দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের যদি কোনো সমর্থন চলে আসে তাহলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই রাজনৈতিক সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করছে। ফলে বাংলাদেশের আগামী ভোট যদি হয়, আমি বারবারই বলছি, আগামী ভোট না হওয়ার মতন অনেক মেকানিজম, অনেক কিছু এখনো কাজ করছে এবং এখনো দৃশ্যমান বলা যায়, আরো হয়তো সামনে বড় দৃশ্যমান হবে। এবং অনেকেই এখনো স্টেট কার্ড, আওয়ামী লীগবিহীন নির্বাচন বা অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচনকে মেনে নিতে পারছে না, বিশেষ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটা ওপেন হয়ে গেছে যে আমেরিকা এবং ভারত তারা বাংলাদেশে যে ধরনের নির্বাচন হতে আছে সেই নির্বাচনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ভারত একেবারেই মেনে নিতে পারছে না। ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আগামী যে ভোট, এই ভোট গ্রহণযোগ্যতা পাওয়া খুবই দূর হয়ে উঠবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। সেটা যদি না হয়, যে আরো একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন, সেটা না হয়ে 12 ফেব্রুয়ারি ভোট ডক্টর ইউনূসের কোন রকম এক্সিটের পথ হয়ে থাকলে সেই নির্বাচনে এতদিন যে প্ল্যান ছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিহীন নির্বাচন অথবা জাতীয় পার্টি নির্বাচন করলেও জাতীয় পার্টি সেকেন্ড হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের
একত্রিত হয়ে জোট গঠন নিঃসন্দেহে জামাত এবং তথা এনসিপির জন্য একটা বড় ধরনের দুঃস্বপ্ন হয়ে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।